তালাকের পর স্বামী দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত হয়ে উঠেছিল, কিন্তু বিয়ের মণ্ডপে কনের সাজে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়ে পড়ল তার প্রাক্তন স্ত্রী। এরপর যা ঘটল তা কারও কল্পনাতীত। একটি ষড়যন্ত্রের পর্দাফাঁস, ভাঙা সম্পর্কের পুনমিলন এবং এক অবিশ্বাস্য সত্যের উন্মোচন যা পুরো পরিবারকে চিরতরে বদলে দিল। সেদিন ঘরে পারিবারিক দেবতার উপাসনা চলছিল। ঘরে অতিথিদের ভিড় জমে উঠেছিল, সর্বত্র এক উত্তেজনাপূর্ণ আবহাওয়া। শাশুড়িমা লক্ষ্মীদেবী উপাসনার প্রসাদ এবং খাদ্যের সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তার ছোট পুত্রবধূ প্রিয়াঙ্কাকে, কারণ তার হাতে যেন একটি জাদুকরী স্পর্শ ছিল। সে যা রান্ধ সকলে জিভ চেটে খেত। অবশিষ্ট সব ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল তার জেঠতুতো জায়ের, বড় ভাইয়ের স্ত্রী পূজাকে। প্রিয়াঙ্কা তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে কাজ করেছিল। ভোর থেকেই সে রান্নার জায়গায় ব্যস্ত হয়ে পড়েছিল। তাকে একদিকে যেমন ঈশ্বরের ভোগ প্রস্তুত করতে হয়েছিল, তেমনি প্রায় ৫০ জনের খাবারও তৈরি করতে হয়েছিল। সে ঘামে স্নান করছিল, কিন্তু তার মুখে ছিল এক গভীর তৃপ্তির হাস্য। সবকিছু তৈরি হয়ে গিয়েছিল। শাকসবজির রং এবং গন্ধ জানিয়ে দিচ্ছিল যে আজ সকলে তার স্তুতি না করে থাকতে পারবে না। জাফরানের সুবাসযুক্ত হালুয়া, সুস্বাদু রাজকীয় পনির, মুখে জল আনা ছোলা এবং ফুলে ওঠা রুটি। উপাসনা শেষ হল, অতিথিরা খাবার জন্য বসলেন। প্রিয়াঙ্কা অত্যধিক উৎসাহ নিয়ে সকলকে খাদ্য পরিবেশন করতে শুরু করল। ঠিক সেই সময়ে একজন অতিথি তার পাতায় রাখা রুটির একটি অংশ ছিঁড়ে চেঁচিয়ে উঠলেন, "এতে তো বালু, এটা কি খাওয়ানো হচ্ছে?" প্রিয়াঙ্কার হৃদয় ধক করে উঠল। সে কিছু বোঝার আগেই আর একজন অতিথি সবজির পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, "ছি ছি, এতে তো মৃত তেলাপোকা, ধর্মীয় অনুষ্ঠানের দিনে বাড়িতে এসব খাওয়ানো হচ্ছে?" হলে প্রচণ্ড হট্টগোল শুরু হয়ে গেল। শাশুড়িমা যখন ভোগের জন্য রাখা হালুয়া চেয়ে দেখলেন, তখন ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। তিনি পাত্রটি মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বললেন, "অভাগী, প্রসাদে লবণ মিশিয়ে দিয়েছিস? তোর লজ্জা হলো না? ঈশ্বরকে অপমান করলি?" প্রিয়াঙ্কার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লবণ, তেলাপোকা, বালু, এসব কি করে সম্ভব? সে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি সব কিছু নিজের হাতে তৈরি করেছিলাম।" তার চোখে জল ছিল, কিন্তু কারো মনে তার প্রতি সামান্যতম দয়া হল না। সকলে তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো অপরাধিনী। রাহুল, তার স্বামী, যে তাকে একসময় অত্যন্ত ভালোবাসত, আজ তাকে ঘৃণায় ভরা চাহনিতে দেখছিল। শাশুড়িমা সকলের সামনে তাকে তিরস্কার করলেন। "তোর লজ্জা হওয়া দরকার প্রিয়াঙ্কা, আজ তুই পুরো পরিবারের মুখে কালি লেপে দিলি।" প্রিয়াঙ্কা হাত জোর করে কেঁদে উঠল, "ক্ষমা করুন মাজি, আমি জানি না এসব কি করে ঘটল।" ঠিক সেই মুহূর্তে তার যা পূজা এগিয়ে এলো। সে খুব চতুরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল। "শান্ত হন মাজি, অতিথিদের সামনে এসব হইচই ভালো লাগে না। ভুল তো হতেই পারে, কোনো সমস্যা নয়। প্রিয়াঙ্কা, আমি সব সামলে নিচ্ছি।" পূজার ছোট বোন সোনালিও সেখানে উপস্থিত ছিল। দুই বোন মিলে দ্রুত কিছুক্ষণের মধ্যেই নতুন খাবার প্রস্তুত করল এবং পরিবেশন করল। সকলে পূজার প্রশংসা করছিল। বধূ তো এমন হওয়া উচিত, পরিবারের সম্মান রক্ষা করে দিল। আর প্রিয়াঙ্কা, সে এক কোণে দাঁড়িয়েছিল, ঘামে এবং চোখের জলে ভিজে। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে জীবিত অবস্থায় দেয়ালে গেঁথে রেখেছে। এই অপমান গিলতে হওয়াটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল। সে বুঝতে পারছিল না তার এত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তৈরি খাবারে কে এবং কি করে বিষ মিশিয়ে দিল। সেই দিনের পর প্রিয়াঙ্কার জীবনটাই যেন পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে যত সংশোধনের চেষ্টা করত, বিষয়গুলো ততই বিশৃঙ্খল হয়ে যেত। তার মনে হতে শুরু করল যেন তার নিজের ভাগ্যই তার প্রতি ক্রুদ্ধ, আর কোনো অদৃশ্য ছায়া তার প্রত্যেক কাজে প্রতিবন্ধকতা তৈরি করছে। একদিন রাহুলের জন্য খুব বিশেষ ছিল। তাকে অফিসে উপস্থাপনা দিতে হবে। সে আগের দিনই প্রিয়াঙ্কাকে বলে দিয়েছিল তার সাদা শার্ট এবং কালো প্যান্ট যেন ভালোভাবে ধুয়ে ইস্ত্রি করে প্রস্তুত রাখা হয়। প্রিয়াঙ্কাও সময়ের আগেই তার সমস্ত কাপড় ভালোভাবে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিয়েছিল। সকালে রাহুল স্নান করে বেরিয়ে এসে যখন তার পছন্দের সাদা শার্ট চাইল, তখন প্রিয়াঙ্কা হালকা হেসে আলমারি খুলল। কিন্তু যেই সে শার্টটি বের করল, তার মুখের রং উড়ে গেল। "এ কি?" সে কাঁপতে কাঁপতে বলল। রাহুল যখন শার্টটি দেখল, তার ক্রোধ ৭ আকাশে চড়ে গেল। পুরো শার্টে সর্বত্র ইস্ত্রি করে পোড়া বড় বড় দাগ, যেন কেউ জ্বলন্ত ইস্ত্রি অনেকক্ষণ কাপড়ের ওপর রেখে দিয়েছে। "প্রিয়াঙ্কা, এ কি মজাক করছো?" সে ক্রোধে গর্জন করে উঠল। "আজ আমার এত গুরুত্বপূর্ণ সভা, আর তুমি আমার সবচেয়ে ভালো শার্টটি পুড়িয়ে দিলে? তোমার কি হয়েছে? তোমার কি মাথা ঠিক আছে?" প্রিয়াঙ্কার চোখে জল ভরে এলো।
রাহুল, বিশ্বাস করো, গতকাল যখন আমি এটা ইস্ত্রি করেছিলাম তখন এটা একদম সঠিক ছিল। আমি নিজের হাতে এটাকে আলমারিতে রেখেছিলাম। আমি জানি না এটা কি করে ঘটল। সর্বদাই তোমার এই নাটকীয়তা। রাহুল শার্টটি মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, শেষ পর্যন্ত তুমি চাওটা কি? প্রিয়াঙ্কা হাউমাউ করে কেঁদে উঠল। থামো এই কান্না। রাহুল অন্য শার্ট বের করতে করতে বলল, তোমার এই অশ্রুতে এখন আমার আর কোনো প্রভাব পড়ে না। প্রিয়াঙ্কা সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে শার্টটি গতকাল পর্যন্ত অক্ষত ছিল, তা রাতারাতি পুড়ে গেল কি করে। সত্যিই কি ভুল তারই ছিল আর তার স্মৃতিতে নেই? খুব খারাপ মেজাজ নিয়ে রাহুল অফিসে গেল। সন্ধ্যায় প্রিয়াঙ্কা ভাবল আজ সে রাহুলের প্রিয় রাজমা ভাত রাঁধবে। খুব আশা নিয়ে সে রান্নাঘরে প্রবেশ করল। এবার সে প্রত্যেক জিনিস দুবার করে যাচাই করল। মরিচ, মশলা, লবণ সবকিছু একদম সঠিক মাত্রায় দেওয়া হলো। রাতে যখন সকলে খাওয়ার জন্য বসল, প্রিয়াঙ্কার চোখ শুধু রাহুলের দিকেই ছিল। রাহুল যেই প্রথম গ্রাস মুখে দিল, তার চোখ লাল হয়ে গেল এবং সে প্রচণ্ড কাশতে শুরু করল। জল, জল, সে চেঁচিয়ে উঠল। সকলে বিহ্বল হয়ে গেল। শাশুড়িমা রাজমা চেয়ে দেখতেই তারও মুখ জ্বলে গেল। তিনি ক্রোধে বললেন, আরে মেয়ে, তুই কি আমাদের মারার পরিকল্পনায় আছিস? এতে মরিচ দিয়েছিস নাকি বিষ? কোনো মানুষ এটা কি করে খেতে পারে? প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে রাজমা চেয়ে দেখল, তারও গলা জ্বলে গেল। মাঝি, আমি তো খুব কম মরিচ দিয়েছিলাম। আমি জানি না এটা এত ঝাল হলো কি করে। আবার সেই একই অজুহাত। রাহুল ক্রোধে উঠে দাঁড়াল। তুমি তো কোনো কিছুই জানো না। হয় তুমি ইচ্ছাকৃতভাবে এসব করছো, নয়তো তোমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। আমার এখন তোমার সাথে এক ছাদের নিচে থাকতেও ভয় লাগে। এ কথা শুনে প্রিয়াঙ্কার বুক ফেটে গেল। রাহুল না খেয়েই ঘরে চলে গেল। সেদিন রাতে প্রিয়াঙ্কা রান্নাঘরে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদছিল। যা পূজা এসব কথা শুনেছিল, সে প্রিয়াঙ্কার কাছে এসে সান্ত্বনা দিয়ে বলল, আরে প্রিয়াঙ্কা, বেশি চিন্তা করিস না। মাঝে মাঝে মানসিক চাপের কারণে এমনটা ঘটে। কিন্তু ভাবি, আমার সাথে আসলে কি ঘটছে? আমি কি সত্যি উন্মাদ হয়ে যাচ্ছি? সে পূজার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। পূজা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তুই বিশ্রাম নে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রতিদিনের এই মানসিক চাপ আর রাহুলের ক্রমাগত বাড়তে থাকা দূরত্ব প্রিয়াঙ্কার মন ভেঙে দিচ্ছিল। বাড়িটা এখন তার কাছে আর বাড়ি বলে মনে হতো না, বরং মনে হতো একটা কারাগার, যেখানে তার সব সুখ শ্বাসরুদ্ধ হয়ে মরছিল। তার মনে হলো যদি সে আর রাহুল কিছুদিন এই পরিবেশ থেকে দূরে চলে যায়, তবে হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। এক রাতে যখন রাহুল শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, প্রিয়াঙ্কা তার কাছে গেল। রাহুল, সে আস্তে বলল, আমি জানি তুমি আমার ওপর ক্রুদ্ধ আছো, কিন্তু আমরা কি আমাদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে পারি? দয়া করে চলো কোথাও বাইরে যাই, শুধু তুমি আর আমি, ৩-৪ দিনের জন্য। হয়তো এই বাড়ি থেকে দূরে গিয়ে আমরা আবার একে অপরকে বুঝতে পারব। রাহুল এক মুহূর্তের জন্য প্রিয়াঙ্কার ভেজা চোখের দিকে তাকালো। কোথাও না কোথাও তার হৃদয়ের কোনো এক কোণে প্রিয়াঙ্কার জন্য অনেক ভালোবাসা ছিল। সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি যা বলো, আমরা আগামী সপ্তাহে যাব। এ কথা শুনে প্রিয়াঙ্কার শুকনো চোখে আশার আলো জ্বলে উঠল। তার মনে হল যেন সে তার হারানো জগৎ ফিরে পেতে চলেছে। পরের কয়েকদিন প্রিয়াঙ্কা ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিল। সে ইন্টারনেটে সুন্দর স্থান খুঁজল, হোটেল সংরক্ষণ করল এবং নিজের জন্য কিছু নতুন পোশাকও কিনিল। সে ভেবেছিল সে রাহুলের সামনে আবার সেই পুরনো উচ্ছল প্রিয়াঙ্কা হয়ে উঠবে, যার প্রেমে সে পড়েছিল। যাওয়ার আগের দিন রাতে সে তার ব্যাগ গোছাচ্ছিল। তার হৃদয়টা পাখির মতো লাফাচ্ছিল। সে মনে মনে হাসছিল, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাগ্যে অন্য কিছু লিখিত ছিল। সন্ধ্যায় যখন সব প্রস্তুতি শেষ, পূজা ঘরে প্রবেশ করল। তার মুখ উদ্বেগে পূর্ণ এবং চোখ ছলছল। মাজি, পূজা শাশুড়িকে বলল, এইমাত্র মায়ের বাড়ি থেকে ফোন এসেছে। বাবার অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছেন বিপদের সম্ভাবনা আছে। আমাকে এখনই যেতে হবে। শাশুড়িমা বিহ্বল হয়ে গেলেন। কি ঘটেছে তার? জানি না মাজি, বুকে যন্ত্রণা হচ্ছিল। হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি কাল সকালেই যাব। পূজা চোখ মুছল। কিন্তু মাজি, আপনার শরীরও তো গত কদিন ধরে ভালো যাচ্ছে না। আপনি একা কি করে থাকবেন? শাশুড়িমা তৎক্ষণাৎ বললেন, আরে তাহলে প্রিয়াঙ্কা আর রাহুল পরে কোনো একদিন ঘুরতে চলে যাবে। বাড়িতে তো কাউকে থাকা উচিত। এ কথা শুনে প্রিয়াঙ্কার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। পূজা তখন বলল, আসলে রমাবাই তো আসবেই, ঝাড়ু পোছা আর থালা বাসন তো করেই দেবে। আমি তাকে বলে দেব, সে রান্নাও করে দেবে। প্রিয়াঙ্কা আর রাহুলকে যেতে দিন, তাদের টিকিট, হোটেল সব সংরক্ষিত আছে। আরে টিকিট বাতিল করিয়ে দে, শাশুড়ি কঠোরভাবে বললেন। পরিবার প্রথম নাকি ঘোরাঘুরি? পূজা অপরাধ বোধের চাহনিতে প্রিয়াঙ্কার দিকে তাকাল।
প্রিয়াঙ্কা কিছুক্ষণ নীরব রইল, তারপর একটি দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস নিয়ে বলল, আপনারা চিন্তা করবেন না ভাবি, আপনি আপনার বাবার কাছে যান, মাঝির দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, আমরা পরে কোনো এক সময় যাব। পূজা তাকে আলিঙ্গন করে বলল, আমি জানতাম প্রিয়াঙ্কা, তুইই এই বাড়ি সামলাতে পারবি, আমি তোর কাছে খুব কৃতজ্ঞ থাকব। কিন্তু প্রিয়াঙ্কার সমস্ত স্বপ্ন, সব আশা এক ঝটকায় ভেঙে গেল। সেই রাতে রাহুল যখন বাড়ি ফিরল এবং সব জানতে পারল, সেও নীরব হয়ে গেল। সে শুধু এতটুকু বলল, ঠিক আছে প্রিয়াঙ্কা, তোমার যা ইচ্ছে। পূজা 2-3 দিনের জন্য বাপের বাড়ি চলে গেল, কিন্তু সে ফিরে আসার পরও তাদের বাইরে যাওয়ার পরিকল্পনা আর কোনো দিন বাস্তবায়িত হয়নি। যখনই প্রিয়াঙ্কা কথা তুলত, রাহুল কোনো না কোনো অজুহাত করত। এখন রাহুল আগের চেয়েও বেশি নীরব থাকত। সে অফিস থেকে দেরিতে ফিরত এবং এসেই নিজের ঘরে বন্ধ হয়ে যেত। প্রিয়াঙ্কা যত রাহুলের কাছে যাওয়ার চেষ্টা করত, রাহুল ততই দূরে সরে যাচ্ছিল। পরের সন্ধ্যায় নিজের মনের কথা ভাগ করে নিতে প্রিয়াঙ্কা তার মাকে ফোন করল। গত কদিন ধরে তার মায়ের শরীরও ভালো যাচ্ছিল না, তাই সে উদ্বিগ্ন ছিল। কেমন আছো মা, এখন শরীর কেমন তোমার? প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল। আমি ভালো আছি মা। মায়ের গলায় একটু দুর্বলতা ছিল, শুধু একটু ক্লান্তি লাগে, ডাক্তার কিছু পরীক্ষা করতে বলেছেন। তাহলে করাওনি কেন মা? প্রিয়াঙ্কা উদ্বিগ্ন হয়ে বলল। স্বাস্থ্যের চেয়ে বেশি আর কিছু হয় না। করিয়ে নেব মা। মা কথা এড়িয়ে গেলেন, এখন হাতে একটু টান আছে। এ কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে গেল। তার মা কখনো কারো কাছে হাত পাতেন না, আর আজ তিনি নিজের স্বাস্থ্যকেও অবহেলা করছেন। না মা, প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে বলল, তুমি কালই পরীক্ষা করাবে, টাকার চিন্তা করো না, আমি আছি তো। আমি আজই তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। না মা, থাক। মা বিভল হয়ে গিয়ে বারণ করলেন। তো শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? ভালো লাগবে না। 2-3 দিনের মধ্যে ওপরের তলার ভাড়া এসে যাবে, তখন আমি ডাক্তারের কাছে যাব। তুমি তার চিন্তা করো না মা, রাহুল কিছু বলবে না, আমি তার সাথে রাতে কথা বলবো এবং সব বুঝিয়ে দেব। তবুও মা রাজি না হওয়ায় প্রিয়াঙ্কা বলল, যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে ফেরত দিয়ে দিও। সে সাথে সাথেই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। তার মনে এক শান্তি ছিল যে সে তার মায়ের কাজে আসতে পেরেছে। সে ভাবল রাতে রাহুলকে সব খুলে বলবে। কিন্তু রাতে যখন রাহুল বাড়ি ফিরল, তখন তার মুখ ক্রোধে লাল। সে দরজা থেকেই চেঁচিয়ে উঠল, প্রিয়াঙ্কা, তুমি কোথায়? প্রিয়াঙ্কা রান্নাঘর থেকে ছুটে এলো। কি হয়েছে রাহুল? রাহুল বলল, তুমি 10,000 টাকা তোমার বাপের বাড়িতে পাঠিয়েছ, আর আমাকে জিজ্ঞাসা করা তো দূরের কথা, জানানোও জরুরি মনে করনি? প্রিয়াঙ্কার বুক কেঁপে উঠল, তার চোখ কপালে। রাহুল, আপনি কিভাবে জানলেন? সে তোতলাতে তোতলাতে বলল, আমি কিভাবে জানলাম সেটা জরুরি নয় প্রিয়াঙ্কা। জরুরি হলো তুমি আরও একবার আমার বিশ্বাস ভেঙেছ। তুমি ভেবেছ আমি জানতেও পারবো না? না রাহুল, এমন কথা নয়। প্রিয়াঙ্কা কেঁদে উঠল, আমি আপনাকে জানাতেই যাচ্ছিলাম, টাকা পাঠানোর পরেই। আমি কি তোমাকে বারণ করতাম? তোমার কি আমার উপর ভরসা ছিল না? আপনি ভুল বুঝছেন। চুপ, আর কোনো সাফাই শুনতে চাই না। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য নাও। সে ক্রোধে তার ব্যাগ ছুঁড়ে ফেলে ঘরে চলে গেল এবং সজোরে দরজা বন্ধ করে দিল। প্রিয়াঙ্কার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তাদের মধ্যে আগুন লাগাচ্ছেটাকে। এই ঘটনার পর বাড়িতে এক হিমশীতল নীরবতা নেমে এলো। প্রিয়াঙ্কা আর রাহুল এক ছাদের নিচে দুজন অচেনা মানুষের মতো বাস করছিল। প্রতি মুহূর্তে দম বন্ধ হয়ে আসত, কিন্তু সে তাদের সম্পর্ক বাঁচানোর জন্য সম্ভাব্য সব চেষ্টা করছিল। তার আশা ছিল একদিন সব ঠিক হয়ে যাবে, রাহুল তাকে বুঝবে। কিন্তু সে কি জানত যে ঝড় তাদের ঘরের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল, তার সবচেয়ে ধ্বংসাত্মক ঢেউটি এখনও আসা বাকি। কয়েকদিন পর যখন তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করল, তখন সন্ধ্যায় রাহুল অফিস থেকে প্রিয়াঙ্কাকে কাছে ডাকল। তার মুখে ছিল উদ্বেগ। প্রিয়াঙ্কা, সে গম্ভীর স্বরে বলল, আমাকে 2 দিন পর একজন ক্লায়েন্টকে 5 লাখ টাকা পরিশোধ করতে হবে। এই নগদ আমি তোমাকে দিচ্ছি। এটা খুব সতর্কতার সাথে রাখবে, একদমই যেন কোনো অসতর্কতা না ঘটে। সে নোটের গোছাটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিল। প্রিয়াঙ্কা সেই দায়িত্ব অনুভব করল। এতদিন পর রাহুল তার উপর প্রথমবার কোনো ভরসা দেখিয়েছিল। তার চোখে নতুন আশা জেগে উঠল। আপনি চিন্তা করবেন না রাহুল, সে বলল, আমি এটাকে আমার প্রাণের চেয়েও বেশি সতর্কতার সাথে রাখব। সে টাকাগুলো একটি খামে ভরে আলমারির লকারে রেখে দিল এবং চাবি নিজের কাছে সতর্কতার সাথে রেখে দিল। 2 দিন পর সকালে রাহুল প্রস্তুত হচ্ছিল। সে প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা, টাকাগুলো নিয়ে এসো, আমাকে ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করতে যেতে হবে।
প্রিয়াঙ্কা আলমারির লকার খোলার জন্য চাবি লাগাল, কিন্তু যেই সে লকার খুলল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। খামটি তার জায়গায় ছিল, কিন্তু তা ছিল একেবারে খালি। ভিতরে একটিও নোট ছিল না। না, এ হতে পারে না, সে কাঁপতে কাঁপতে বলল। সে পুরো লকার তন্ন তন্ন করে খুঁজল, আলমারির প্রতিটি কোণ দেখল, কিন্তু টাকা কোথাও ছিল না। কি হলো? রাহুল তার অস্থিরতা দেখে জিজ্ঞাসা করল, টাকা কোথায়? রাহুল, সেই টাকা সেখানে নেই। প্রিয়াঙ্কার গলা ভেঙে আসছিল। মানে কি নেই? রাহুল চেঁচিয়ে উঠল, মজাক করছো? তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। আমি মজাক করছি না রাহুল। প্রিয়াঙ্কা হাউমাউ করে কেঁদে উঠল। টাকা সত্যিই অদৃশ্য হয়ে গেছে। আমি এখানেই রেখেছিলাম, আমি জানি না সেগুলো কোথায় গেল। রাহুলের মুখ ক্রোধ আর অবিশ্বাস নিয়ে পাথরের মতো হয়ে গেল। সে এগিয়ে গেল এবং নিজে লকার আর পুরো আলমারি তছনছ করল। টাকা কোথাও ছিল না। সে প্রিয়াঙ্কার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে আগুন। কোথায় টাকা প্রিয়াঙ্কা? আমি জানি না রাহুল, আমি সত্যি বলছি। মিথ্যা! রাহুল গর্জে উঠল। তুমি কোথাও লুকিয়ে রেখেছ, নাকি সেই টাকাও তুমি তোমার মাকে পাঠিয়ে দিয়েছ? বলো, সত্যি বলো। এই অভিযোগ হাতুড়ির মতো প্রিয়াঙ্কার বুকে আঘাত করল। না, সে চেঁচিয়ে উঠল, আপনি আমার উপর এত জঘন্য অভিযোগ কিভাবে করতে পারেন? তাহলে টাকা কোথায় গেল? এই লকারের চাবি তো শুধু তোমার কাছেই ছিল, হাওয়ায় তো উড়ে যায়নি। বাড়ির বাকি লোকজনও আওয়াজ শুনে সেখানে এসে গিয়েছিল। শাশুড়ি, ভাসুর, যা, সবাই হতবাক। পূজা খুব স্বাভাবিকভাবে বলল, হতে পারে প্রিয়াঙ্কা ভুলে গেছে যে সে টাকা অন্য কোথাও রেখেছে। দেউরজি, আপনি ক্রোধ করবেন না। ভুলে গেছে? রাহুল উন্মাদের মতো হাসল। হ্যাঁ, সে সব কিছু ভুলে যায়, নিজের ভুল, নিজের অসতর্কতা। আর আজ সে আমার বিশ্বাস, আমার কর্মজীবন সব কিছু বাজি রেখে দিল। শাশুড়ি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় সেই তার মাকে দিয়েছে। প্রথমে 10,000 দিল, এখন 5 লাখ। লোভী কোথাকার। চুপ করুন মাজি। প্রিয়াঙ্কা প্রথমবারের মতো শাশুড়ির সামনে চেঁচিয়ে উঠল, আর একটি শব্দও বলবেন না আমার মা সম্পর্কে। আমি টাকা নিইনি। তাহলে টাকা কোথায়? রাহুল তার কাঁধ ধরে তাকে ঝাঁকাল। প্রিয়াঙ্কা শুধু কাঁদছিল আর বলছিল, আমি জানি না। রাহুল শেষবারের মতো তার চোখের দিকে তাকাল, যেখানে সে শুধু ঘৃণা আর প্রতারণা দেখতে পেল। সে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল, বেরিয়ে যাও। সে ঠান্ডা, প্রাণহীন স্বরে বলল। কি? প্রিয়াঙ্কা অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করল। আমি বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাহুলের গলা এবার আরও উঁচু হল। একজন চোর আর প্রতারক স্ত্রীর সাথে আমি এক মুহূর্ত থাকতে পারব না। তোমার আর আমার সম্পর্ক আজ, এখনই, এই মুহূর্তেই শেষ। রাহুল, দয়া করে। প্রিয়াঙ্কা তার পায়ে লুটিয়ে পড়ল, কিন্তু রাহুল হাত ধরে তাকে উঠাল এবং টেনে নিয়ে দরজার কাছে গেল। তাকে ঘরের বাইরে ঠেলে দিয়ে দরজা তার মুখের ওপর বন্ধ করে দিল। বাইরে রাস্তায় প্রিয়াঙ্কা একা দাঁড়িয়েছিল। তার আত্মসম্মান ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। সেও সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে আর সেই মানুষটির সাথে থাকবে না, যার তার ওপর এতটুকু বিশ্বাস নেই। বিষয়টি তালাক পর্যন্ত গড়াল এবং কিছু মাসের মধ্যেই তারা চিরকালের জন্য আলাদা হয়ে গেল। এরপর 6 মাস কেটে গেল। অতীতের সেই স্মৃতিগুলো আজও তাকে ঠিক সেভাবেই কষ্ট দিত, যেমনটা গতকালের ঘটনা ছিল। তার হৃদয়ের ক্ষতগুলো আজও টাটকা। সে আজও নিজেকে একই প্রশ্ন করত, আমার কি দোষ ছিল? সে ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকত, সেই মুহূর্তগুলোর কথা মনে করত, যখন রাহুল তার চোখে চোখ রেখে বলত, প্রিয়াঙ্কা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সে বিশ্বাস করতে পারত না যে রাহুলের জন্য সে প্রাণ দিত, সেই তার উপর চুরির মতো জঘন্য অভিযোগ দিতে পারে। আর কতদিন নিজেকে এভাবে ঘরে বন্দি করে রাখবে মা? তার মা দরজা থেকে ভিতরে এসে বললেন। তার হাতে ছিল চায়ের কাপ। বাইরে বেরো, লোকজনের সাথে মেশো, জীবন এভাবে কাটে না। প্রিয়াঙ্কা নিজের অশ্রু মুছে বলল, মন চায় না মা, মন তো তৈরি করতে হয়। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, যা হয়েছে ভুলে যা, সে তোর কপালে ছিল না। কিভাবে ভুলব মা? প্রিয়াঙ্কায় কণ্ঠে ব্যথা। আমার ঘর, আমার সংসার, সব কিছু কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে, আর আমি জানিও না কেন। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার সবচেয়ে ভালো বন্ধু সোনিয়া। প্রিয়াঙ্কা ফোন ধরল না। কিছুক্ষণ পর সোনিয়ার মেসেজ এলো, পাগল, আর কতদিন এভাবে বসে থাকবি? চল, আজ নতুন সিনেমা এসেছে, দেখতে যাই। প্রিয়াঙ্কা টাইপ করল, আমার মন নেই, তুই একা যা। একা কি করব? চল না, দয়া করে, মন ভালো হয়ে যাবে। না সোনিয়া, দয়া করে আমাকে একা থাকতে দে। প্রিয়াঙ্কা ফোন বন্ধ করে দিল। সে কারোর সাথে কথা বলতে চাইছিল না। মানুষের সহানুভূতির চাহনি তাকে আরও বেশি করে ভেঙে দিত। সে তার পুরনো বিবাহের অ্যালবাম বের করে বসে পড়ল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। কে? মা জিজ্ঞাসা করলেন।
বাইরে থেকে একটি চেনা কিন্তু কিছুটা বিভল গলা এলো। জি, আমি রমা, রাহুলবাবুর বাড়ি থেকে। প্রিয়াঙ্কার বুক জোরে ধড়কে উঠল। রমা কাকি, সে এখানে কি করছে? রাহুল কি তাকে পাঠিয়েছে? সে কি আমার সাথে দেখা করতে চায়? হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগল। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে আশার একটি ছোট্ট রেখা জেগে উঠল। মা দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে রমা কাকি, সেই রমা কাকি যে প্রিয়াঙ্কার প্রাক্তন শ্বশুর বাড়িতে কাজের লোক ছিল। প্রিয়াঙ্কা তাকে ভালোবাসার সাথে কাকি বলে ডাকত। কাকি, আপনি এখানে? প্রিয়াঙ্কা অবাক হয়ে জিজ্ঞাসা করল, সব ঠিক আছে তো? রমা চোখ নামিয়ে বলল, ঠিক নেই ছোট মালকিন। সে কাঁপতে কাঁপতে বলল, একটা খুব জরুরি কথা বলতে এসেছি। কি কথা কাকি? রমা একটি গভীর নিঃশ্বাস নিল এবং যা বলল তা শুনে প্রিয়াঙ্কার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জোগাড়। রাহুলবাবুর দ্বিতীয় বিবাহ হচ্ছে। এ কথা শুনে প্রিয়াঙ্কার মুখের রং উড়ে গেল, তার হাত কাঁপতে লাগল। কি বললেন আপনি? তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। তারপর সে চোখ মুছে বলল, থাক না, এখন সে যা খুশি করুক, তাতে আমার কি আসে যায়? রমাবাই সঙ্গে সঙ্গে বলল, না বেটি, আসে যায়। প্রিয়াঙ্কা অবাক হয়ে তার দিকে তাকাল। কি মানে? আপনি জানেন মেয়েটিকে? রমা বলল, কে? প্রিয়াঙ্কা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল। পূজা বৌরানীর ছোট বোন সোনাই। এ কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেরই মুখ হাঁ হয়ে গেল। সোনালি? প্রিয়াঙ্কা চেঁচিয়ে উঠল। রমাবাই মাথা নেড়ে বলল, তারপর বলল, বেটি, আমি সেই লোকটার নামও জানি যার কারণে তোমার বিবাহ ভেঙে গিয়েছিল। কে? সে কে? প্রিয়াঙ্কা বলল। এরপর রমাবাই সেই সব গোপন কথা ফাঁস করল যা সে তার হৃদয়ে লুকিয়ে রেখেছিল। যেমন যেমন রমাবাই বলতে লাগল, প্রিয়াঙ্কার চোখ কপালে উঠতে লাগল, তার হৃদয় দ্রুত ধড়কানো শুরু করল। প্রতিটি শব্দ ছিল একটি নতুন ধাক্কা। ঠিক তখনই রমাবাই কাঁপতে কাঁপতে বলল, ছোট মালকিন, আমি খুব বড় পাপী। আমি সব কিছু নিজের চোখে দেখেছি, কিন্তু চুপ করেছিলাম। আর আমার নীরবতার কারণেই তোমার সংসার ভেঙে গেল। আমি ভয় পেয়েছিলাম। তারা আমাকে হুমকি দিয়েছিল যে আমি মুখ খুললে তারা আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে এবং কোথাও কাজ করতে দেবে না। আমি নিরুপায় ছিলাম। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ রইল, তারপর সে চোখ মুছল এবং উঠে দাঁড়াল। তার মুখে এখন আর দুঃখ বা অসহায়তা ছিল না, ছিল এক দৃঢ় সংকল্প। সে আয়নার দিকে তাকিয়ে বলল, এবার আমিও দেখি তাদের অভিসন্ধি কিভাবে সফল হয়। বিয়ের দিন এসে গেল। রাহুল মাথায় পাগড়ি পরে ঘোড়ার পিঠে বসেছিল। তার মুখ ছিল পাথরের মূর্তির মতো ভাবলেশীন। সে শুধু তাই করছিল যা তাকে করতে বলা হয়েছিল। তার বন্ধুরা তাকে টিটকিরি করছিল, নাচছিল, কিন্তু রাহুলের চোখ ছিল বিষণ্ণতায় ভরা। বরযাত্রী ম্যারেজ হলের দরজায় পৌঁছল। সোনালি লাল বেনারসিতে সেজে বসেছিল। পণ্ডিতজি মন্ত্র পড়তে শুরু করলেন। রাহুল আর সোনালি মণ্ডপে বসা। এখন বর কনে উঠে দাঁড়ান এবং সাত ফেরার জন্য প্রস্তুত হন, পণ্ডিতজি ঘোষণা করলেন। রাহুল আর সোনালি ধীরে ধীরে উঠে দাঁড়াল, কিন্তু যেই তারা প্রথম পা বাড়াল তখনই থামুন। হলের প্রধান দরজা থেকে একটি তীক্ষ্ণ, দৃঢ় এবং পরিচিত কণ্ঠস্বর এল। সবার চোখ সেই আওয়াজের দিকে ঘুরে গেল। সানাই বাজনা বন্ধ হয়ে গেল। অতিথিদের ফিসফিসানি থেমে গেল। হলে নেমে এলো এক গভীর নীরবতা। দরজায় প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল, কিন্তু আজকের প্রিয়াঙ্কা সেই ভাঙা, কাঁদতে থাকা প্রিয়াঙ্কা ছিল না। আজ সে একজন যোদ্ধার মতো লাগছিল। তার চোখে অশ্রু ছিল না, ছিল না কোনো ভয়। তার চোখে ছিল এক আগুন যা সব কিছু জ্বালিয়ে ছাই করে দেওয়ার জন্য প্রস্তুত। সে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যেতে লাগল। প্রতিটি পদক্ষেপে মানুষের ফিসফিসানি বাড়ছিল। এই তো প্রিয়াঙ্কা, সে এখানে কি করছে? তাদের তো তালাক হয়ে গিয়েছিল। রাহুল যখন প্রিয়াঙ্কাকে দেখল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার বুক জোরে জোরে ধড়কানো শুরু করল। এক মুহূর্তের জন্য তার মনে হল যেন সে কোনো স্বপ্ন দেখছে। লক্ষ্মী দেবী হতবাক হয়ে গেলেন। পূজার মুখ সাদা হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। প্রিয়াঙ্কা সরাসরি মণ্ডপের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখ শুধু রাহুলের দিকে স্থির। লক্ষ্মীজি তখন ক্রোধে এগিয়ে এলেন। তোর সাহস কি করে হলো এখানে আসার? অভাগী, বেরিয়ে যা এখান থেকে। আজ আমি এখান থেকে কোথাও যাব না মাজি। প্রিয়াঙ্কা শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল, আজ আমি এখানে আমার হারানো সম্মান ফিরে নিতে এসেছি। পূজা এগিয়ে এসে বলল, কেমন সম্মান? কোন সম্মান? তুই নিজেই নিজের কাজের জন্য সম্মান হারিয়েছিস। এখন এখানে তামাশা করিস না আর চুপচাপ চলে যা। তামাশা তো এখন শুরু হবে ভাবি। প্রিয়াঙ্কা পূজার চোখের দিকে তাকিয়ে বলল। তার কণ্ঠস্বরে ছিল এক শীতলতা যা অনুভব করে পূজা কেঁপে উঠল। এ কি বাজে কথা? রাহুলের বড় ভাই অমিত ক্রোধের সাথে বলল, শান্তভাবে কথা বলতে পারিস না? এইসব হুমকি দিচ্ছিস কেন? যখন মানুষের কাছে হারানোর মতো আর কিছু থাকে না,
তখন সে নিজের জীবন বাজি রাখতেও ভয় পায় না। প্রিয়াঙ্কা দৃঢ়তার সাথে বলল, আর আজ আমি এখানে কেবল নিজের কথা বলতে আসিনি, আমার সাথে হওয়া অন্যায়ের হিসেব নিতে এসেছি। রাহুলের মা লক্ষ্মীজি খোঁচা দিয়ে বললেন, চুরি তুই করেছিস, বাড়ির মান তুই ধুলোয় মিশিয়েছিস, আর এখন অন্যায়ের ভান করছিস? চুরি? প্রিয়াঙ্কা হাসল, এক যন্ত্রণাময় হাসি। হ্যাঁ, আমি চুরি করেছিলাম। আমি এই বাড়ির প্রতিটি সদস্যের হৃদয় চুরি করেছিলাম। আমি রাহুলের প্রতিটি দুঃখকে নিজের করে নিয়েছিলাম, আর সেই চুরির শাস্তি আমি এভাবে পেলাম। পূজা, যে এতক্ষণ চুপ ছিল, সে এগিয়ে এলো। তার মুখে ক্রোধ ছিল, কিন্তু চোখে ভয়ও ছিল। এই মহিলা উন্মাদ হয়ে গেছে, পূজা উঁচু স্বরে বলল। একে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই এখন প্রতিশোধ নিতে এসেছে। সোনালির খুশিতে বাধা দিচ্ছে। প্রিয়াঙ্কা পূজার দিকে তাকালো। তার চোখে আর কোনো ভয় ছিল না। ভাবির সোনালির খুশি, নাকি আপনার ষড়যন্ত্র? এ কথা শুনে পূজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি মানে তোমার? মানে এটাই ভাবি। প্রিয়াঙ্কা সবার দিকে তাকিয়ে বলল, আমার সাথে যা কিছু ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। উপাসনার দিন আমার তৈরি খাবারে তেলাপোকার কাকড় নিজে থেকে আসেনি। আমার ইস্ত্রি করা শার্ট নিজে থেকে পুড়ে যায়নি। আমার তৈরি ডালে মরিচ নিজে থেকে বেশি হয়নি। আর সেই 5 লাখ টাকা, সেগুলোও নিজে থেকে অদৃশ্য হয়ে যায়নি। প্রিয়াঙ্কার প্রতিটি কথায় রাহুলের বুক জোরে ধরফর করছিল। এইসব পড়া হয়েছিল খুব ভেবেচিন্তে, খুব পরিকল্পনা করে, একজন মহিলাকে তার নিজের ঘরে অপমানিত করার জন্য, তাকে অপরাধী প্রমাণ করার জন্য, আর তার জায়গায় অন্য কাউকে বসানোর জন্য। কেন ভাবি, ঠিক বলছি তো আমি? পূজা এবার আরও বেশি অস্থির হয়ে উঠল। এ কি বাজে কথা বলছে এ মেয়ে! রাহুল, এর কথা কান দিও না। এ তোমাকে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। প্রিয়াঙ্কা তাকে উপেক্ষা করল এবং রাহুলের সাথে কথা বলা চালিয়ে গেল। 10,000 টাকা রাহুল, যা আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। তোমার কি আজও মনে হয় যে আমি সেই কথা তোমার কাছ থেকে লুকিয়েছিলাম? রাহুল চুপ রইল। সেদিন তোমাকে এই কথা কে বলেছিল রাহুল? কে তোমার কানে বিষ ঢেলেছিল যে আমি তোমার সাথে প্রতারণা করেছি? মনে করো রাহুল, সে কি পূজা ভাবিয়েছিল না যে খুব সহানুভূতি নিয়ে তোমাকে এই খবর দিয়েছিল? রাহুলের ওপর যেন একটা আঘাত লাগল। তার মনে পড়ল সেদিন ভাবিই তাকে ফোন করে টাকার কথা জানিয়েছিলেন। আর সেই 5 লাখ টাকা? প্রিয়াঙ্কার গলা ধরে এলো। যে অভিযোগ আমার সব কিছু কেড়ে গেল, যেদিন তুমি আমাকে চোর বলেই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তোমার কি আজও মনে হয় যে আমি সে টাকা চুরি করেছিলাম? তাহলে আর কে চুরি করেছিল? লক্ষ্মীজি মাঝখানে বললেন, চাবি তো শুধু তোর কাছেই ছিল। ধৈর্য ধরুন মাঝি, যে চুরি করেছিল সে নিজেই এখন নিজের মুখ দিয়ে বলবে। পূজা ঘামে ভিজে যাচ্ছিল। তার কাছে কোনো উত্তর ছিল না। চটাক! অমিত ক্রোধের সাথে পূজার গালে সজোরে একটি চড় মারল। পূজা মাটিতে লুটিয়ে পড়ল। তুই আমার ঘরের মান মাটিতে মিশিয়ে দিলি। আমার ভাইয়ের সংসার তোর জন্য উজাড় হল। অমিত গর্জে উঠল। আর তার ওপর চুরির টাকা দিয়ে গয়নাও বানিয়ে নিলি, আর আমার সাথে মিথ্যা বললি। অমিতের চড়ে পূজা মাটিতে পড়ে গিয়েছিল। তার গালে আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল। সে অবিশ্বাস আর অপমানে তার স্বামীর দিকে তাকিয়েছিল। হলে উপস্থিত প্রতিটি ব্যক্তি স্তব্ধ হয়ে গিয়েছিল। পূজার এমন জঘন্য চেহারা দেখে কারো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। অমিত ক্রোধে কাঁপছিল। সে পূজার হাত ধরে তাকে দাঁড় করালো। বল, এসব তুই কেন করলি? এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলি? পূজার চোখে এখন ভয়ের বদলে ঘৃণা। সে এক বিষাক্ত হাসি হাসল। ঈর্ষা ছিল, আমার হৃদয়ে ঈর্ষা ছিল অমিত। লক্ষ্মীজি আর অমিত একসাথে বললেন, হ্যাঁ, ঈর্ষা? পূজা চেঁচিয়ে উঠল। যেদিন থেকে এই মহিলা প্রিয়াঙ্কা এই বাড়িতে এসেছিল, আমার চোখে খটকা লাগছিল। বাড়িতে সবাই শুধু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা করত। প্রিয়াঙ্কা কত ভালো রান্না করে, প্রিয়াঙ্কা কত যত্ন নেয়, প্রিয়াঙ্কা কত ভালো মেয়ে। আর আমি যেন এই বাড়িতে কেউ ছিলামই না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম এইসব শুনে। আমার মনে হতে লাগলো আমি এই বাড়ির একজন কাজের লোক, আর আসল মহারানী হলো এই প্রিয়াঙ্কা। এসব শুনে প্রিয়াঙ্কা অবাক হলো। তার কখনো মনে হয়নি যে তার প্রশংসাও কারোর হৃদয়ে এত ঘৃণা ভরে দিতে পারে। পূজা বলতে থাকল, আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে আমার বোন সোনালি এই বাড়িতে আমার যা হয়ে আসুক। কিন্তু রাহুলের চোখে তো শুধু এই প্রিয়াঙ্কার ভালোবাসার পট্টি বাঁধা ছিল। সে প্রিয়াঙ্কাকে বিবাহ করল, আর সাথে সাথে আমার বোনেরও বিবাহ হলো, কিন্তু তারও তালাক হয়ে গেল এবং সে বাড়িতে এসে বসে পড়ল। সে কাঁদতে থাকা সোনালির দিকে তাকালো। আমি আমার বোনকে এভাবে ভেঙে যেতে দেখতে পাচ্ছিলাম না। আমি চেয়েছিলাম যে সুখ, যে ভালোবাসা, যে সম্মান এই প্রিয়াঙ্কা পাচ্ছে, সেসব যেন আমার বোন পায়। আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। একথা শুনে সোনালি হাউমাউ করে কেঁদে উঠল। বাস! রাহুল যে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, সে গর্জে উঠল। আপনি আপনার ঈর্ষার আগুনে আমার আর প্রিয়াঙ্কার সম্পর্ককে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। তার চোখ থেকে জল ঝরছিল। তার সাহস হলো না যে সে প্রিয়াঙ্কার সাথে চোখ মেলাতে পারে। অমিত গর্জে উঠল,
এই বাড়িতে এখন তোর জন্য কোনো জায়গা নেই পূজা। আজ থেকে আমার আর তোর সম্পর্ক শেষ। অমিত, দয়া করে আমার কথা শোনো। পূজা কাতর গবে অনুরোধ করল। বেরিয়ে যাও এখান থেকে। অমিত উঁচু স্বরে বলল। লক্ষ্মীজি মেঝে বসে পড়লেন। হায় ভগবান, আমি এ কি করলাম? আমি নিজের মেয়ের মতো বধূকে বিশ্বাস করলাম না, আর এক নাগিনীকে নিজের মেয়ে ভাবলাম। হলে এক ভয়াবহ নীরবতা নেমে এসেছিল। সবার চোখ প্রিয়াঙ্কার দিকে স্থির। রাহুল, যে এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, সে প্রিয়াঙ্কার কাছে এলো। তার পা কাঁপছিল, তার চোখে এখন অনুশোচনা, লজ্জা এবং এক গভীর যন্ত্রণা। প্রিয়াঙ্কা, আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। প্রিয়াঙ্কা তার দিকে শীতল দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বলল না। রাহুলের হাঁটু কাঁপতে লাগল এবং সে প্রিয়াঙ্কার পায়ে লুটিয়ে পড়ল। ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর বিশ্বাস করিনি। আমি কত অন্ধ ছিলাম। আমি আমার স্ত্রীকে সন্দেহ করলাম, কিন্তু সেই মহিলার উপর ভরসা করলাম যে আমাদের ভালোবাসা ভাঙছিল। হলে উপস্থিত প্রতিটি মানুষ এই দৃশ্য দেখে কাঁদছিল। লক্ষ্মীজিও মুখ ঢেকে কাঁদছিলেন। অমিতের চোখও অশ্রু সজল ছিল। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর আমি এর যোগ্যও নই, রাহুল বলতে থাকল। কিন্তু প্রিয়াঙ্কা, তুমি কি সেই মুহূর্তগুলো ভুলে গেলে যখন আমরা একে অপরের শ্বাসে বাঁচতাম? আমি তোমাকে সন্দেহ করেছি, এটাই আমার সবচেয়ে বড় পরাজয়। কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম, ও প্রিয়াঙ্কা, অসীম ভালোবাসা, আর আজও ভালোবাসি। প্রিয়াঙ্কার চোখ থেকেও জল ঝরতে শুরু করল। সে পাথরের মূর্তি ছিল না, তার হৃদয়ও কান্তা ছিল, সেই ভালোবাসার জন্য যা এক ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ভালোবাসা, সে যন্ত্রণার সাথে বলল। ভালোবাসা বিশ্বাসের জমিনে দাঁড়িয়ে থাকে রাহুল, আর তুমি তো সেই জমিনটাই আমার পায়ের নিচ থেকে টেনে নিয়েছিলে। তুমি আমাকে কষ্ট পেতে দেখেছ, কাঁদতে দেখেছ, কিন্তু তোমার মনে এতটুকু করুণা হলো না। তুমি আমাকে চোর বললেই, প্রতারক বললে, আর আমি প্রতিটি অভিযোগ নীরবে সহ্য করে গেলাম। রাহুল মাথা নামিয়ে প্রিয়াঙ্কার পায়ে রাখল। প্রিয়াঙ্কা, আমি একজন হত্যাকারী। আমি তোমার স্বপ্নকে মেরে ফেলেছি, তোমার হাসি কেড়ে নিয়েছি, তোমার বিশ্বাসকে হত্যা করেছি, আর সবচেয়ে বড় কথা, আমি আমাদের ভালোবাসাকে মেরে ফেলেছি। হলে উপস্থিত প্রতিটি ব্যক্তি কাঁদছিল। লক্ষ্মীজি মুখ ঠেকে কাঁদছিলেন। অমিতের চোখও অশ্রু সজল ছিল। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর আমি আর হকদারও নয়, কিন্তু প্রিয়াঙ্কা, তুমি কি আমাকে অন্তত এটুকু বলতে পারো যে এখনও তোমার হৃদয়ের কোনো এক কোণে আমার জন্য একটি ছোট্ট জায়গা বেঁচে আছে? এ কথা বলতে বলতে রাহুল হাউমাউ করে কাঁদতে শুরু করল। প্রিয়াঙ্কার চোখ ভরে এলো। রাহুলের এই রূপ দেখে তার হৃদয় করুণায় ভরে গেল। তার ভিতরে সেই ভালোবাসা, যাকে সে মাসাধিক কাল ধরে দমন করার চেষ্টা করছিল, তা বাইরে আসার জন্য ছটফট করতে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, রাহুল, ওঠো, এভাবে কাঁদবে না। না প্রিয়াঙ্কা, রাহুল মাথা নেড়ে বলল, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে, আমি এখান থেকে উঠব না। আমাকে এখানেই আমার শেষ নিঃশ্বাস নিতে হলেও। প্রিয়াঙ্কারা সহ্য হচ্ছিল না। সে নিচে বসল এবং রাহুলের মাথা তার দুহাতে তুলে নিল। রাহুল, আমার দিকে তাকাও। রাহুল তার ভেজা চোখ তুলে প্রিয়াঙ্কার দিকে তাকালো। রাহুল, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার হৃদয়ে তোমার জন্য এখনও জায়গা আছে কিনা? প্রিয়াঙ্কার চোখ থেকে জল ঝরছিল। সত্যিটা হলো, তুমি আমার হৃদয় ভেঙেছ, কিন্তু আমার ভালোবাসাকে মারোনি। আমার আত্মাকে আহত করেছ, কিন্তু আমার প্রেমকে শেষ করনি। এই কথা শুনে রাহুলের নিঃশ্বাস আটকে গেল। প্রিয়াঙ্কা এগিয়ে বলল, যখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন আমি ভেঙে গিয়েছিলাম। কিন্তু যখন আমি শুনলাম যে তুমি অন্য কাউকে বিবাহ করতে যাচ্ছ, তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি। আমি এখানে এই জন্য আসিনি যে তোমাকে ফিরিয়ে নেব। আমি এখানে এসেছিলাম তোমাকে ভুল হাতে যাওয়ার থেকে রক্ষা করতে। কারণ একজন স্ত্রী, সে যতই রাগ করুক, সে তার স্বামীর খারাপ চাইতে পারে না। রাহুল হাউমাউ করে কাঁদতে শুরু করল। প্রিয়াঙ্কা, তুমি এত ভালো কি করে হলে? আমি তোমার সাথে এত খারাপ করেছি, তবুও তুমি... কারণ আমি তোমাকে ভালোবাসি রাহুল। শেষ পর্যন্ত তুমি আমার প্রথম ভালোবাসা, আমার স্বামী, আর এখন আমার হুবু সন্তানের বাবাও। রাহুলের অবাক হবার সীমা ছিল না। কি কি সত্যি বলছো তুমি? সে কাঁদতে কাঁদতে হাসছিল। আমি বাবা হতে চলেছি। হ্যাঁ রাহুল, আমি 6 মাসের অন্তঃসত্ত্বা, প্রিয়াঙ্কা বলল। এই কথা শুনে রাহুল প্রিয়াঙ্কাকে শক্ত করে আলিঙ্গন করল। দুজনেই কাঁদছিল, বেদনার অশ্রু, আনন্দের অশ্রু, স্বস্তির অশ্রু। আমাকে ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, আমাকে ক্ষমা করে দাও, রাহুল বারবার বলছিল। আমি তোমাকে বহু আগেই ক্ষমা করে দিয়েছি রাহুল। শুধু তোমাকে এই উপলব্ধি করাতে চেয়েছিলাম যে একজন নারীর সম্মান কতটা মূল্যবান জিনিস। হলে উপস্থিত প্রতিটি ব্যক্তি কাঁদছিল। এই দৃশ্য দেখে পাষাণ হৃদয়ও গলে যেত। এরপর রাহুল এবং প্রিয়াঙ্কা আবারও সাত ফেরা নিলেন।
এবার প্রতিটি ফেরাই ছিল একটি নতুন প্রতিশ্রুতি, একটি নতুন শুরু। আর যখন তারা সিঁদুর এবং মঙ্গলসূত্র দিয়ে স্বামী স্ত্রী হলেন, তখন হলে এমন করতালি বাজল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী ভালোবাসার জয়ের উৎসব পালন করছে। আজ প্রিয়াঙ্কা তার হারানো সম্মান ফিরে পেয়েছিল, রাহুল তার জীবন ফিরে পেয়েছিল, আর দুজনেই পেয়েছিল একটি নতুন শুরু।